ডক্টর মন্দিরা মুখার্জি, ইগনু রিজিওনাল সেন্টার, বিকাশ ভবন, কলকাতা থেকে বিএসসি 133 এডুকেশনের যে পেপারটি আছে তার ভলিউম 1 এর উপর কিছু ডিসকাশন আজ করব। সেটা হচ্ছে টিচার টিচিং অ্যান্ড লার্নিং। প্রথমেই আমি শুরু করছি যে টিচার কি, শিক্ষিকা বা শিক্ষক কি, কাকে আমরা শিক্ষক বা শিক্ষিকা বলে থাকি। আমাদের জীবনের শুরুতে আমরা শিক্ষক হিসেবে পেয়ে থাকি আমাদের পিতামাতাকে, আমাদের অভিভাবককে। তারাই আমাদের জীবনের প্রথম শিক্ষক। তারপরে আমরা যখন গৃহের গণ্ডি পেরিয়ে আমরা যখন বিদ্যালয়ে আসি, স্কুল জীবন শুরু করি, তখন আমরা যারা আমাদের প্রফেশনাল শিক্ষক বা শিক্ষিকা, পেশাগতভাবে যারা শিক্ষক বা শিক্ষিকা, তাদের আমরা পেয়ে থাকি। তো এই শিক্ষক বা শিক্ষিকাদের বিভিন্ন ভূমিকা আছে, বিভিন্ন জায়গায় তাদের নানা রকমের কার্যকলাপ আছে। আমরা যারা শিক্ষক বা শিক্ষিকা, আমরা বলে থাকি যে আমরা মাল্টিটাস্কার, একাধিক কাজের সঙ্গে আমরা যুক্ত। আমাদের প্রধান কাজ নিঃসন্দেহে শিক্ষা দান করা, পাঠ দান করা, জ্ঞান দান করা, এবং তার সঙ্গে ছাত্রছাত্রীদের একটা সার্বিক উন্নতি নিয়ে আসা জীবনে। তারা যেন জীবনে প্রকৃত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সমাজের জন্য তারা কিছু করতে পারে এবং তারা সৎভাবে জীবনটাকে অতিবাহিত করতে পারে। এইভাবে আমরা প্রত্যেক ছাত্র বা ছাত্রীকে তৈরি করবার, প্রস্তুত করবার চেষ্টা করি। কিন্তু আমরা যদি আমাদের পাঠ্যগত দিক থেকে দেখি, আমরা দেখব যে শিক্ষক বা শিক্ষিকার যেটা প্রধান কাজ, সেটা হচ্ছে বিদ্যালয়ে এসে তিনি তার পাঠ্যাংশ, তিনি কি পাঠ্য বিষয় তিনি পড়াবেন বা জ্ঞান দান করবেন, সে বিষয়ে তার একটা সার্বিক চিন্তা তৈরি করা, তার একটা পরিকাঠামো তৈরি করা, তার একটা পরিকল্পনা তৈরি করা এবং সেটাকে সেভাবে কার্যকরী করা। এছাড়া শিক্ষক বা শিক্ষিকা শুধু যে জ্ঞান দান করেন তা নয়, পুঁথিগত বিদ্যার উপরে ভিত্তি করে যে তাদের কার্যকলাপ তা নয়, এই পুঁথিগত বিদ্যার বাইরেও তারা নানা রকমের দক্ষতা ছেলে মেয়েদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি করবার চেষ্টা করেন, যেটাকে আমরা এক কথায় বলে থাকি লার্নিং অ্যাক্টিভিটি। নানা রকম শিক্ষাগত কার্যকলাপ ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি করবার চেষ্টা করেন তাদের নেতৃত্বে, তাদের সাহায্যে। এবং সর্বোপরি সবার উপরে যেটা সব থেকে বড় কথা, সেটা হচ্ছে শিক্ষক বা শিক্ষিকা তার ছাত্রছাত্রীদের একটি প্রকৃত মানুষ হয়ে উঠতে সাহায্য করেন, প্রকৃত মানুষ হয়ে উঠতে সাহায্য করেন। মানুষের যে সমস্ত গুণাগুণ থাকা দরকার, মানুষ হিসেবে যেসব গুণাগুণ থাকা দরকার, সেগুলো তাদের মধ্যে জাগাবার চেষ্টা করেন। তারা সমাজের মধ্যে এই ছাত্র বা ছাত্রীটিকে একটি বিশেষ জায়গা তৈরি করে দেওয়ার চেষ্টা করেন এবং তাদের মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা তৈরি করবার চেষ্টা করেন, জাগাবার চেষ্টা করেন, চেতনা জাগাবার চেষ্টা করেন যে তোমরা যা শিখছো, তোমরা যা জানছো, সেটা যেন ভবিষ্যতে তোমরা সমাজের উন্নতির জন্য কাজে লাগাতে পারো। শিক্ষা শুধু কুক্ষিগত করে রাখার জন্য নয়, শিক্ষা অন্যকে দান করার জন্য। তবে শিক্ষা আর বিদ্যার মধ্যে একটা তফাৎ আছে। বিদ্যাটা প্রধানত পুঁথিগত শিক্ষা এবং শিক্ষাটা হচ্ছে সার্বিক উন্নতির জন্য শিক্ষা। একটি হচ্ছে আবরণ আর একটি হচ্ছে আভরণ। এই দুটির সম্পর্কে আমাদের মনে রাখতে হবে। এছাড়া আমাদের যে পরের যে কথাটি বলবো, সেটা হচ্ছে শিক্ষকের প্রধান কাজ হচ্ছে তার শিক্ষা দান করা, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি টিচিং। আমরা শিক্ষা দান করি, জ্ঞান দান করি, বিভিন্ন বিষয় সম্বন্ধে আমাদের ছেলে মেয়েদের ওয়াকিবহাল করে তুলি, তাদের সেই বিষয়ে জানাবার চেষ্টা করি। এছাড়া আমরা চেষ্টা করে থাকি যারা শিক্ষক বা শিক্ষিকা, যে তাদের বিভিন্ন নির্দেশাবলীর সঙ্গে পরিচিত করা, যে নির্দেশাবলী কি কি হতে পারে, কেমন হতে পারে,
কি ধরনের হতে পারে, মানে ইনস্ট্রাকশনস যাকে ইংলিশে বলা হয়, সেই ধরনের নির্দেশাবলীর সঙ্গে তাদের পরিচিত করাবার আমরা চেষ্টা করে থাকি। এছাড়া হচ্ছে ট্রেনিং। ট্রেনিং হচ্ছে প্রশিক্ষণ। কিসের উপর প্রশিক্ষণ? বিভিন্ন ধরনের কার্যকলাপের উপর প্রশিক্ষণ। এই পাঠ্য মানে পুঁথিগত শিক্ষায় তাকে এগিয়ে দেবে এই প্রশিক্ষণ লাভের দিকে, এবং এই প্রশিক্ষণই তাকে ভবিষ্যৎ জীবনে স্বনির্ভর করতে সাহায্য করবে। তাহলে শিক্ষক বা শিক্ষিকা শুরু করেন তার জ্ঞান দান বা তার জ্ঞান দান কার্যকলাপ দিয়ে। তিনি জ্ঞান দান করেন, শিক্ষা দান করেন, তা তিনি নানা রকম তথ্য ছেলে মেয়েদের সামনে তুলে ধরেন, ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন। তারপরে তিনি নির্দেশাবলীর মধ্যে নিজেকে রাখেন এবং নির্দেশাবলী তার ছেলে মেয়েদের মধ্যে পৌঁছে দেবার চেষ্টা করেন, বোঝাবার চেষ্টা করেন, যাতে সেই নির্দেশাবলীকে অনুসরণ করে ছেলে মেয়েরা এগিয়ে যেতে পারে। এবং শেষে আমি বলবো প্রশিক্ষণ ভিত্তিক শিক্ষা তারা দিয়ে থাকে। সুতরাং শিক্ষক বা শিক্ষিকার কিছু বিশেষ দক্ষতা দরকার হয়। এক প্রথম কথা হচ্ছে, যেমন খুব স্বাভাবিকভাবে যে বিষয়বস্তু সম্বন্ধে শিক্ষক বা শিক্ষিকার একটি খুব সুন্দর, স্পষ্ট, স্বচ্ছ ধারণা থাকা দরকার। এবং আরেকটি কথা আমি গতদিন ব্যবহার করেছিলাম, পেডাগজি, যেটাকে বলা হচ্ছে শিক্ষাবিদ্যা। কিভাবে শিক্ষাকে বা জ্ঞানকে, তথ্যকে আমরা ছেলে মেয়েদের সামনে তুলে ধরব, সেই সম্বন্ধেও একটি সার্বিক চেতনা, একটি সার্বিক ধ্যান ধারণা টিচারদের মধ্যে বা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে থাকা দরকার, যেটি কিনা তাকে প্রকৃত শিক্ষক বা শিক্ষিকা হয়ে উঠতে সাহায্য করবে। এটার সঙ্গে আর একটা কথা ভীষণভাবে চলে আসে, সেটা হচ্ছে আমরা যখন শিক্ষা দান করি তখন আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্য কি কি। সেই শিক্ষার এবং উদ্দেশ্য এবং লক্ষ্যগুলিকে চিহ্নিত করতে হবে, এবং সেটা শিক্ষক বা শিক্ষিকারই কাজ। উপযুক্ত লক্ষ্য এবং উদ্দেশ্যগুলিকে চিহ্নিত করা, এবং ছাত্রছাত্রীদের এইভাবেই জ্ঞান দান করতে হবে, পাঠ্যদান করতে হবে, যেন তারা এই লক্ষ্যে পৌঁছতে পারে। এবং তাদের পক্ষেও শিক্ষক শিক্ষিকাদের দিক থেকেও আমরা বলতে পারি তারা যেন এই লক্ষ্যে পৌঁছতে পারে। অ্যাচিভমেন্ট অফ এডুকেশনাল গোলস, তারা যেন এটাকে মানে এই ব্যাপারে তাদের সার্থকতা আসে, তারা লক্ষ্যে পৌঁছতে পারেন, তারা লক্ষ্যে স্থির থাকতে পারেন। আচ্ছা, এটার সঙ্গে খুব স্বাভাবিক কথাই চলে আসে যে পাঠ্য বিষয়, কারিকুলাম বা সিলেবাস, যেটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি, পাঠ্য বিষয় বা সিলেবাস সম্পর্কে তাদের একটা খুব স্পষ্ট ধারণা থাকা দরকার যে আমি কি বিষয় পড়াচ্ছি, কোন শ্রেণীর বাচ্চাদের জন্য পড়াচ্ছি, তাদের মানসিক গঠন কিরকম, কিভাবে জ্ঞানদান করলে, কিভাবে পড়ালে তারা তাদের মধ্যে একটা সুন্দর মানসিক গঠন তৈরি হয় এবং তারা প্রকৃত অর্থেই শিক্ষিত হয়ে উঠতে পারে। আচ্ছা, এছাড়া আমরা এটাও ভাবতে হবে যে আমরা যখন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে ছাত্রছাত্রীদের জ্ঞান দান করছি, আমাদের মাথায় রাখতে হবে যে ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের মধ্যেও কি ধরনের রিয়াকশন হতে পারে, কি ধরনের মানসিক চিন্তা ভাবনা আসতে পারে। সুতরাং তাদের কথাটাও মাথায় রেখে তাদের মানসিক গঠন, তাদের ইচ্ছা, তাদের অনিচ্ছা, তাদের দক্ষতা, তাদের যোগ্যতা সবকিছু মাথায় রেখেই কিন্তু শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। আচ্ছা, আমরা মনে করি যে এই শিক্ষা দেবার জন্য আমাদের কিছু টিচিং স্কিল অ্যান্ড কম্পিটেন্সি, মানে কিছু দক্ষতা এবং যোগ্যতা তৈরি করার দরকার আছে। কিরকম? আমরা শিক্ষা দেবার সময় আমরা যখন ক্লাসে আসি, আমরা যখন ছাত্রছাত্রীদের সামনে এসে দাঁড়াই, তখন আমরা স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে, একটা ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি র্যাপো স্টুডেন্টস। এবং সেইটা গড়ে ওঠে কিভাবে? আমাদের একে অপরের সুন্দর কথাবার্তার মাধ্যমে, আমাদের চিন্তা ভাবনার মাধ্যমে, আমাদের আলাপচারিতার মাধ্যমে গড়ে ওঠে। এবং এটা প্রতিদিনই হতে পারে। আমরা ক্লাসে আসি, ক্লাসে আসার পর আমাদের ছেলে মেয়েরা বলে গুড মর্নিং বা গুড আফটারনুন, যাই হোক না কেন, এবং এইভাবে আমরা ক্লাস শুরু করি।
তাদের এই ধরনের আহ্বানের মধ্য দিয়ে আমরা ক্লাস শুরু করি, আমরা শিক্ষা দিতে শুরু করি। সুতরাং আমরা যখন শিক্ষা দিতে শুরু করি, আমাকে প্রথমেই মাথায় রাখতে হবে যে বিষয়টি আমি আজকে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরবো, সেটাকে কিভাবে তাদের মধ্যে আমি দেবার চেষ্টা করব। তার মানে সূচনাটা কি হবে, ইন্ট্রোডাকশনটা কি হবে, কিভাবে দিলে, কিভাবে মানে প্রেজেন্ট করলে আমি বলতে পারি যে ছাত্রছাত্রীরা সেই বিষয়টিকে খুব সুন্দরভাবে, সহজবোধ্যভাবে গ্রহণ করতে পারে। সুতরাং ইন্ট্রোডাকশন একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তারপরে আছে যে আমরা কি, যেটা মূল জায়গা, সেটা হচ্ছে যে আমরা কি পড়াবো, কি শিক্ষা দেব, কিভাবে পড়াবো, আমাদের শিক্ষা পদ্ধতি কি হবে। সেই শিক্ষা পদ্ধতির মধ্যে অনেক কিছু থাকতে পারে। আমাদের ব্যাখ্যা থাকবে, যে বিষয়ে আমি পড়াচ্ছি সেই বিষয়ে আমি ঠিক করে ব্যাখ্যা করতে পারছি কিনা। আমার ব্যাখ্যাকে ভেবে শুধু তো আমার শিক্ষা নয়, ছাত্রছাত্রীরা কিভাবে সেই শিক্ষাদানের মধ্যে যোগদান করতে পারে সেইগুলির সাহায্যে, যেমন বোর্ডের কাজ, নানা রকমের শিক্ষা সহায়ক উপকরণ, চার্ট হতে পারে, মডেল হতে পারে, ছবি হতে পারে, গল্প হতে পারে, নানা রকমের মাধ্যমে সেই বিষয়বস্তুটিকে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা এবং তাদের কাছে সহজবোধ্য করে তোলা এবং আকর্ষণীয় করে তোলা। যদি ছেলে মেয়েদের মধ্যে সেই আকর্ষণ তৈরি না হয়, তারা কিন্তু সেই ধরনের শিক্ষা লাভ করতে ইচ্ছুক হবে না। আচ্ছা, এইবারে আমাদের মাথায় রাখতে হবে যে এইভাবে কিন্তু আমি আমার পড়ানোর বিষয়টিকে, পাঠ্য বিষয়টিকে আমি ভাবতে পারি। আচ্ছা, এটা ছাড়া আমি যেটা ভাবতে পারি সেটা হচ্ছে যে আমাকে কিছু ক্লাস, আমি যখন একটি ক্লাসে আসছি, শ্রেণীকক্ষে আসছি, আমার সামনে হয়তো 50টি ছেলে মেয়ে বসে আছে। সেই ক্লাসরুম ম্যানেজমেন্ট আমি কি করে করব, ক্লাসটিকে কি করে আমি আমার নিজের আয়ত্তের মধ্যে রাখবো। সুতরাং আয়ত্তের মধ্যে কিভাবে রাখবো, তার মধ্যে যদি শৃঙ্খলা থাকে, তার মধ্যে যদি একটা নিয়মানুবর্তিতা থাকে, এটার ফলে কিন্তু আমি ছাত্রছাত্রীদের মধ্যে একটা সুন্দর মানে আবহাওয়া তৈরি করতে পারবো, তাদের মধ্যে শিক্ষা গ্রহণের ইচ্ছেটাকে জাগিয়ে তুলতে পারবো এবং তারা এই শিক্ষা দানের মধ্যে নিজেকে নানা রকম ভাবে মানে ইনভলভ করবে, তারা এগিয়ে আসবে আমার সঙ্গে, তারা হাত মিলিয়ে তারা শিক্ষা দানের, শিক্ষা লাভের পদ্ধতি, শিক্ষা দান এবং শিক্ষা লাভ দুটোই আসছে, সেই দুটোই এটার মধ্যে একটা সুন্দর মেলবন্ধন তৈরি করতে সাহায্য করবে। এবং শিক্ষা যেটা আমরা পাঠ্য বিষয়টিকে বলে দেবার পরে আমাদের কি আসবে, আমাদের শিক্ষাদান শেষ হবে না। আমাদের দেখতে হবে যে আমরা যে বিষয়টিকে নিয়ে আমি আজকে আলোচনা করলাম, সেই বিষয়টি ছাত্রছাত্রীরা কতখানি বুঝতে পারলো, কতখানি গ্রহণ করতে পারলো, তাদের মতামত কি, তাদের মতামতেরও একটা বিরাট কিন্তু দাম থাকবে। সেটাকে আমরা বলি মূল্যায়ন, ছাত্রছাত্রীদের মূল্যায়ন। আমি নানা রকম পদ্ধতিতে এই মূল্যায়ন করতে পারি, প্রশ্নোত্তরের মাধ্যমে করতে পারি, কোনো কার্যকলাপের মাধ্যমে করতে পারি। আমাকে দেখতে হবে যে আমার পাঠ্য বিষয়টি, যেটি আমি ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরলাম, সেটা কতখানি ছাত্রছাত্রীরা গ্রহণ করতে পেরেছে। এইভাবে আমরা যখন শয়ে শয়ে ছাত্রছাত্রীদের তৈরি করতে পারি, আমরা উপযুক্ত জাতির জন্য কিছু করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে টিচার অ্যাজ আ নেশন বিল্ডার, টিচারদের পক্ষে সম্ভব, শিক্ষক শিক্ষিকাদের পক্ষে সম্ভব একটি জাতিকে তৈরি করা, জাতির মেরুদণ্ডটাকে তৈরি করা। কেন না আমরা শিক্ষা গ্রহণ করছি অত্যন্ত ছোট বয়স থেকে। আমাদের জীবনের প্রারম্ভে আমাদের শিক্ষা দিয়েছেন বাবা মা বা অভিভাবক, তারপরে আমরা যখন বিদ্যালয়ে আসছি, আমাদের যারা পেশাগতভাবে শিক্ষক বা শিক্ষিকা, তারা আমাদের শিক্ষা দিচ্ছে এবং এইভাবে আমাদের এক সুন্দর মানসিক গঠন তৈরি করতে তারা সাহায্য করছেন, আমাদের মেরুদণ্ডকে দৃঢ় করতে তারা সাহায্য করছেন। এবং প্রত্যেকের মেরুদণ্ড যদি দৃঢ় হয়, তাহলেই আমরা দেখব যে এই সবাইকার যৌথ প্রয়াসে একটি সুন্দর জাতি তৈরি হতে পারে। সেইটাকে আমাদের মাথায় রাখতে হবে, যেটাকে আমরা বলছি টিচার অ্যাজ আ নেশন বিল্ডার। আচ্ছা, এছাড়া আমি যে প্রসঙ্গটা আলোচনা করব
আমার স্বল্প পরিসরে তো সমস্ত কিছু খুব ডিটেলসে বলা সম্ভব নয়, আমি ছোট করে সবগুলোই বলছি। যেটা হচ্ছে টিচিং অ্যান্ড লার্নিং, শিক্ষা দান এবং শিক্ষা গ্রহণ। আমি শিক্ষা দিচ্ছি, কেউ শিক্ষা নিচ্ছে, কেউ শিখছে। আমি শিক্ষক, সে শিক্ষার্থী, বা আমি শিক্ষার্থী, সে শিক্ষক। এইভাবে টিচিং অ্যান্ড লার্নিং, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি, সেটা কিন্তু একটা সুন্দর মেলবন্ধন দরকার। যেটা আমি বলছি, মানে অলরেডি বলেছি, সেটা হচ্ছে যে আমি শিক্ষা দিয়ে গেলেই হলো না, আমার শিক্ষাটা ছেলে মেয়েদের কাছে কতটা গ্রহণযোগ্য, কতটা উপাদেয়, কতটা তারা সেই শিক্ষাকে জীবনের কাজে ব্যবহার করতে পারবে, কতটা তাদের মানসিক গঠন তৈরি করতে সাহায্য করবে, কতটা তাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জীবিত করতে সাহায্য করবে, এইগুলো কিন্তু আমাদের এই টিচিং অ্যান্ড লার্নিং এর মধ্যে আসতে পারে। শিক্ষা দান এবং শিক্ষা গ্রহণ, হ্যাঁ, শেখা এবং শেখানো, খুব সহজ ভাষায় বলতে পারি শেখা এবং শেখানো। শিক্ষক এবং শিক্ষকদের যে ভূমিকা এবং ছাত্রছাত্রীদের ভূমিকা, এর মধ্যে মেলবন্ধন তৈরি করছে কে? আমাদের শিক্ষা পদ্ধতি, আমাদের পেডাগজি, যেটা বলছি আর্ট অফ টিচিং আর আর্ট অফ এডুকেশন। আমাদের বিভিন্ন শিক্ষা পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু এই দুটির মধ্যে একটা সুন্দর মেলবন্ধন তৈরি করতে পারি। এই যে টিচিং, এটা বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন ভিউ পয়েন্ট, যাকে বিভিন্ন আঙ্গিক থেকে আমরা টিচিংটাকে তুলে ধরতে পারি। আচ্ছা, আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের শিক্ষা যখন আমরা দিয়ে থাকি, যে আমাদের ক্লাসে বা একটি শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের শিক্ষার্থী থাকে। কেউ কারো, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি কুইক লার্নার, অ্যাভারেজ লার্নার এবং স্লো লার্নার। যারা, যে শিক্ষার্থীরা খুব সহজেই পাঠ্য বিষয়টিকে উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, তারা হচ্ছে কুইক লার্নার। তারা চটজলদি পাঠ্য বিষয়টিকে শিখে ফেলে শিক্ষার্থী। যারা অ্যাভারেজ, যাদের একটা স্বাভাবিক সময় লাগে সেই শিক্ষাকে গ্রহণ করতে, সেই পাঠ্য বিষয়টাকে গ্রহণ করতে। এবং যারা স্লো লার্নার, যারা হচ্ছে অপেক্ষাকৃত অনেকটি দুর্বল, তাদের একটু সময় বেশি লাগে এই শিক্ষা পাঠদানটাকে গ্রহণ করতে। সুতরাং আমি যখন একটি শ্রেণীকক্ষে শিক্ষাদান করব শিক্ষক হিসেবে বা শিক্ষিকা হিসেবে, আমাকে মনে রাখতে হবে যে আমি এই 3 শ্রেণীর ছাত্রছাত্রীদের, 3 শ্রেণীর নয়, 3 ধরনের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা আমি দিচ্ছি। সুতরাং আমাকে সবার উপরে উপযুক্ত নজর রাখতে হবে, সমান নজর রাখতে হবে। কাউকে বেশি কাউকে কম দেওয়া চলবে না, কারণ আমি একজন শিক্ষক বা শিক্ষিকা, আমি সবার জন্য শেখাতে এসেছি, কারণ একজনের জন্য। এটাকে কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। এবং যেটাকে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কি ধরনের আবহাওয়ায়, কি ধরনের পরিকাঠামোটা সবসময় হয়তো হয়ে ওঠে না, ঠিক তৈরি করা হয়ে ওঠে না, কিন্তু কি ধরনের আবহাওয়ার মধ্যে আমরা শিক্ষা বা পরিবেশ কথাটা আরো প্রযোজ্য, পরিবেশের মধ্যে শিক্ষা দিচ্ছি। একটি খুব সাধারণ মানে শ্রেণীকক্ষেও কিন্তু আমি একটি খুব সুন্দর পরিবেশ তৈরি করতে পারি। পরিবেশ গঠন করার দায়িত্ব, শ্রেণীকক্ষে পরিবেশ গঠন করার, পরিবেশ তৈরি করার দায়িত্ব কিন্তু শিক্ষক বা শিক্ষিকা। এবং শিক্ষক শিক্ষিকা যদি এই ব্যাপারে এগিয়ে আসেন, তাহলে কিন্তু ছাত্রছাত্রীরা তাদের সঙ্গে হাত মিলিয়ে এই সুন্দর পরিবেশকে আরো উজ্জীবিত করে তুলতে সাহায্য করবে। সুতরাং আমরা মাথায় রাখতে হবে যে আমাদের একটি কি সুন্দর মানে শিক্ষার একটি পরিবেশ তৈরি করতে হবে, যেখানে কিন্তু আমরা ছাত্রছাত্রীদের ঠিকভাবে শিক্ষাদান করতে পারবো। তার জন্য খুব বড় আড়ম্বরের দরকার নেই, তার জন্য অনেক মানে বিলাসিতার দরকার নেই, তার জন্য অনেক অর্থ ব্যবহার করার দরকার নেই, ফিনান্সিয়াল স্ট্রেন নেবার কিছু দরকার নেই। খুব সাধারণ সুন্দর একটি পরিবেশ আমরা তৈরি করতে পারি, যদি আমাদের মধ্যে সেই ইচ্ছাটা থাকে, যদি আমাদের মধ্যে সেই মনের সেই তাগিদটা থাকে। যেমন আমরা শ্রেণীকক্ষকে খুব আমরা শেখাবো যে সুন্দর করে পরিষ্কার করে কি করে রাখতে হয়, কিভাবে শ্রেণীকক্ষে বসতে হয়, কিভাবে টিচারের সামনে
নিজেকে প্রেজেন্ট করতে হয়, এবং তাদের সীমিত ক্ষমতার মধ্যে তারা শ্রেণীকক্ষকে কিভাবে সুন্দর করে সাজিয়ে তুলতে পারে নানা রকম হাতের কাজের মাধ্যমে, নানা রকম আঁকার মাধ্যমে। তাদের সীমিত ক্ষমতা, এবং সীমিত ক্ষমতার মধ্যেই তাদের করতে হবে, সেখানে একটা বিরাট আড়ম্বরের প্রয়োজন নেই। অনেক সময় দেখা যায় যে অনেক বিরাট আড়ম্বরপূর্ণ শ্রেণীকক্ষ আছে, কিন্তু উপযুক্ত শিক্ষা কিছুই লাভ করছে না ছেলেমেয়েরা, সেটা কিন্তু কখনোই হতে পারে না। আচ্ছা, এই যে লার্নিং এনভায়রনমেন্টের কথা আমি বলছি না, শিক্ষার পরিবেশ, এটা অনেক অনেক আরেকটু আমরা যদি সুনির্দিষ্টভাবে ভাঙি, তাহলে দেখবো যে আমরা বিশেষ কিছু শিক্ষার পরিবেশের কথা বলতে পারি। একটি হচ্ছে খুব ফর্মাল, যেটা হচ্ছে আমাদের নিয়মিতভাবে যে শিক্ষা লাভ করে যারা, তাদের জন্য ফর্মাল এডুকেশন আমরা যাকে বলি। আরেকটি হচ্ছে নন ফর্মাল এডুকেশন। নন ফর্মাল এডুকেশন বলতে আমরা কি বোঝাচ্ছি? নন ফর্মাল এডুকেশন বলতে বোঝাচ্ছি যে শিক্ষাটা আমরা এই স্ট্রাকচার্ড এডুকেশন, এই একটা পরিকাঠামোগত ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মধ্যে গ্রহণ করছি না, সেই শ্রেণীকক্ষের বাইরেও আমরা শিক্ষা গ্রহণ করছি নানা রকম ভাবে, সেটাকে আমরা বলতে পারি নন ফর্মাল। ধরা যাক যে একটি সভা, একটি সমিতি, আমরা অনেক সময় দেখে থাকি সভা, সমিতি, ক্লাব, আমরা এগুলো নিয়ে ভাবতে পারি। এইগুলো কিন্তু আমাদের নানা রকম ভাবে শিক্ষা দিতে পারে। সেখানে হয়তো সেই ধরনের মানে একেবারে খুব কঠোর নিয়মের মধ্যে তারা নেই, খুব কঠোর শৃঙ্খলার মধ্যে তারা নেই, নিয়মানুবর্তিতার মধ্যে তারা নেই, তাদের অনেক কিছু বাধা ধরা নয়, কিন্তু তবুও সেখানে ছেলেমেয়েরা কোনো না কোনো ভাবে, কখনো না কখনো কিছু শিক্ষা লাভ করতে পারছে, এবং সেই শিক্ষা তাদের জীবনের বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগছে। ইনফর্মাল বলা হচ্ছে এমনই শিক্ষা ব্যবস্থাকে, যে শিক্ষা আমরা জীবনের যে কোনো সময় গ্রহণ পেতে পারি। মানে আজ সকালে উঠে আমি একটা নতুন পুষ্প দেখলাম, একটি ফুল দেখলাম, যে ফুলটি আমি জীবনে কখনো আগে দেখিনি, বা ফুলের রংটি আমি জীবনে কখনো আগে দেখিনি, সেটাও কিন্তু আমার জন্য একটা ইনফর্মাল এডুকেশন। জীবনের যে কোনো মুহূর্তে আমি যে শিক্ষা লাভ করি, সেটি হচ্ছে আমার কাছে একটি শিক্ষা। আমি হঠাৎ কাগজ পড়তে পড়তে আমি একটি নতুন তথ্যের কথা জানতে পারলাম, সেটা আমার কাছে শিক্ষা। আমরা আজকাল নানা রকম তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল, মোবাইল ফোন আমরা প্রায় সবাই ব্যবহার করি, আমরা কম্পিউটার বেসড লার্নিং করে থাকি বা টিচিং করে থাকি, সেখানেও এই তথ্য প্রযুক্তিও আমাদের জীবনের বিভিন্ন সময় বিভিন্ন কিছু শেখায়। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি একজন পরিণত বয়সের মানুষ, আমি কিন্তু এই ধরনের তথ্য প্রযুক্তিগত মাধ্যম থেকে অনেক কিছু শিখি, যেগুলো জীবনের খুব ছোটখাটো ব্যাপার বলে মনে হয়, কিন্তু আদপে সেগুলো কিন্তু ছোটখাটো ব্যাপার নয়। সেগুলো শিখলে জীবনের বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া আমরা যেটা এখন খুব বেশি রকম যেটার সঙ্গে আমরা পরিচিত, সেটা হচ্ছে ভার্চুয়াল লার্নিং। ভার্চুয়াল লার্নিং আমরা কাকে বলছি? ভার্চুয়াল লার্নিং আমরা বলছি যে ধরনের শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমরা এখন পরিচিত, সেটা হচ্ছে কার্যকর ক্ষমতা সম্পন্ন। ভার্চুয়াল লার্নিং কে বাংলায় বলা হচ্ছে কার্যকর ক্ষমতা সম্পন্ন শিক্ষা ব্যবস্থা, যেটা আমরা বলি অনলাইন এডুকেশন, যেখানে শিক্ষকও উপস্থিত বা ছাত্রছাত্রীরাও উপস্থিত, কিন্তু সেই প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে তারা মানে শারীরিকভাবে একে অপরের সামনে মানে বসে নেই, শারীরিকভাবে তারা উপস্থিত নয়, তারা আছেন সেখানে, তারা তথ্য প্রযুক্তিগত শিক্ষার মাধ্যমে। সুতরাং এই অনলাইন এডুকেশন বা ভার্চুয়াল এডুকেশনের সঙ্গেও আমরা আজকের দিনে খুবই পরিচিত। এছাড়া আমরা দেখতে পাই যে আমরা একটা কথা বলতে হয় যে ফর্মাল এডুকেশন যেটা, সেটার সঙ্গে আমরা বিশেষ পরিচিত। ফর্মাল এডুকেশন কেন? যে এটা আমরা যখন মানে একজন ছাত্র বা ছাত্রী হিসেবে শিক্ষক গ্রহণ করতে শুরু করি, আমরা জীবনের বেশ কিছু সময়টা এই ফর্মাল এডুকেশনের মধ্যে দিয়ে কাটাই। কেউ আগে
হয়তো ফর্মাল এডুকেশন থেকে চলে যেতে পারে, কেউ পরে যায়, কিন্তু জীবনের প্রথম বেশ কিছু বছর, বিভিন্ন জীবনের বেশ কিছু সময় আমরা এই ফর্মাল এডুকেশনের মাধ্যমে কাটাই। যেমন আমরা যখন স্কুলে প্রথম আসি, যে স্তরের সঙ্গে আমরা পরিচিত হই, যে মানে যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমরা পরিচিত হই, সেটা হচ্ছে প্রি প্রাইমারি, সেটা হচ্ছে প্রাক প্রাথমিক। তারপরে আমরা আসছি প্রাথমিক, তারপরে আমরা আসছি উচ্চ প্রাথমিক, তারপরে আমরা আসছি সেকেন্ডারি, যেটাকে আমরা বলছি মাধ্যমিক, তারপরে আমরা আসছি উচ্চ মাধ্যমিক, তারপরে আমরা আসছি আন্ডার গ্রাজুয়েট, যেটাকে আমরা বলছি স্নাতক, এবং তারপরে আসছি আমরা পোস্ট গ্রাজুয়েশন, যেটাকে আমরা বলছি স্নাতকোত্তর। বেশিরভাগ ছাত্রছাত্রীরাই এই বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে শিক্ষা গ্রহণ করে থাকে, এবং এই শিক্ষার স্তর শেষ হলে তারা নিজেদের জীবনের ক্ষেত্রে তারা পেশাগতভাবে নিজেকে কোনো না কোনো জায়গায় প্রতিষ্ঠিত করে। তবে এরকম কোনো কথা নেই যে প্রত্যেকেই এই প্রতিটি স্তরের মধ্যে দিয়ে যাবে। মানুষের বিভিন্ন জীবনের পরিবর্তন আসে, জীবনের ওঠাপড়া আসে, বিভিন্ন কারণে সবাই কিন্তু এই প্রত্যেকটি স্তরের মধ্যে দিয়ে যে সবসময় শিক্ষা গ্রহণ করে তা নয়। কিছু দূর করার পর অনেক সময় আমরা অনেক কারণে এই ধরনের ফর্মাল এডুকেশন, যেটা আমরা বলি প্রথাগত শিক্ষা, এই প্রথাগত শিক্ষা থেকে আমরা হয়তো কিছুটা দূরে সরে যাই। তার মানে এই নয় যে প্রথাগত শিক্ষা থেকে দূরে সরে যাওয়া মানেই যে আমরা শিক্ষা থেকে অনেক দূরে সরে যাচ্ছি, এটা কিন্তু নয়। প্রথাগত শিক্ষার সঙ্গে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পরিচিত থাকি, কিন্তু প্রথাগত শিক্ষার বাইরেও কিন্তু আমরা অনেক শিক্ষা লাভ করতে পারি, যেটা প্রথাগত শিক্ষার মধ্যে পড়ে না, যেটাকে আমরা বলতে পারি ইনফর্মাল বা নন ফর্মাল এডুকেশন। তবে প্রথাগত শিক্ষার লাভের কিছু উপকারিতা আছে, যেটা আমরা নিঃসন্দেহে স্বীকার করতে হবে। সেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ছেলেমেয়েরা ভীষণভাবে পরিচিত হয়, একটি সুন্দর আবহাওয়ার মধ্যে, একটি পরিবেশের মধ্যে তারা বড় হয়ে ওঠে, ক্রমশ তাদের নানা রকম মানসিক বিকাশ ঘটে, তাদের জীবনের পরিবর্তন আসে, তাদের মানসিক গঠন তৈরি হয়, উন্নত মানের মানসিকতা তৈরি হয়, এবং সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে তাদের মধ্যে একটি সামাজিক বোধ তৈরি হয়। কেন? সেখানে সেই যে প্রথাগত শিক্ষার সঙ্গে যখন সে মানে শিক্ষার মধ্যে যখন সে শিক্ষা গ্রহণ করছে, সেখানে তার মতন আরো অনেক ছাত্রছাত্রী আছে, যাকে আমরা বলে থাকি পিয়ার গ্রুপ, সমকক্ষ যারা থাকে তাদের জন্য। সেই ধরনের মানুষের সঙ্গে বা ছাত্রছাত্রীর সঙ্গে তারা যখন শিক্ষা লাভ করে, সেই ধরনের তাদের মধ্যে একটা দেওয়া নেওয়া হয়, একটা আদান প্রদান থাকে। তার ফলে তাদের মধ্যে একটা সামাজিক চেতনা, সামাজিক চিন্তা ভাবনা, সামাজিক মানে গঠন তৈরি হয়। মানুষ তো শুধু নিজের জন্য নয়, মানুষ সমাজের জন্য। আমরা সবাই সমাজবদ্ধ জীব। তো সে সমাজ এবং নিজেকে সমাজের মধ্যে একটা এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা প্রবণতা, এই ধরনের ফর্মাল এডুকেশন থেকেও অনেক সময় তৈরি হতে পারে। কিন্তু এটা সব সময় ঠিক নয় যে আমরা এই ধরনের শিক্ষার মধ্যে না থাকলেই আমাদের মধ্যে সামাজিকতা তৈরি হবে না। আমরা কিন্তু ইনফর্মাল এডুকেশন, যেগুলো মানে প্রথাগত শিক্ষার বাইরেও যখন আমরা শিক্ষা বা নন ফর্মাল এডুকেশন যখন আমরা শিক্ষা গ্রহণ করি, তার মধ্যেও কিন্তু আমাদের সামাজিকতা গড়ে উঠতে পারে, আমাদের সামাজিক চেতনা গড়ে উঠতে পারে। তবে কি হয়, সেটা কিন্তু সবসময় খুব একটা নিয়মানুবর্তিতার মধ্যে থাকে না। কখনো কখনো সেটা তৈরি হয়, কখনো কখনো সেটা তৈরি হয় না। তার সুযোগ সুবিধাটা অনেক কম থাকে। কিন্তু এই ফর্মাল এডুকেশনের মধ্যে আমরা সেই ধরনের সুযোগ সুবিধা অনেকখানি দিতে পারি। এবং ভার্চুয়াল এডুকেশনের কথা যদি আমরা বলি, ভার্চুয়াল এডুকেশন আজকে এই তথ্য প্রযুক্তির যুগে অত্যন্ত একটি মানে প্রাসঙ্গিক বিষয়, তার সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ভার্চুয়াল এডুকেশনটাও, মানে ভার্চুয়াল এডুকেশনের যেমন উপকারিতাও আছে, তার কিছু নেগেটিভিটি বা নমর্থক পয়েন্টও আছে। যেমন সেই ভার্চুয়াল এডুকেশনে ছেলেমেয়েরা সবসময় একটি শিক্ষার পরিবেশ নাও পেতে পারে। ভার্চুয়াল এডুকেশনকে
তারা সবসময় ঠিকভাবে গ্রহণ করতে নাও পারতে পারে। এবং ছাত্র শিক্ষকের যে একটি মানসিক আদান প্রদান, কথোপকথনের যে একটা সুযোগ থাকে প্রথাগত শিক্ষার মাধ্যমে, সেটা সব সময় মানে একই রকম ভাবে এই ধরনের ভার্চুয়াল এডুকেশনের মধ্যে আমরা পেতে পারি না। এবং অনেক সময় দেখা যায় যে প্রযুক্তিগত মানে অসুবিধার জন্য আমরা কিন্তু ভার্চুয়াল এডুকেশন থেকে মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে যাই, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি টেকনিক্যাল গ্লিচ। সেখান থেকে আমরা অনেক সময় বিচ্ছিন্ন হয়ে যাই। তাতে কি হয়, আমাদের এই দেওয়া নেওয়ার বা শেখার মধ্যে একটা ছেদ পড়ে, আমরা ঠিকভাবে শিক্ষা লাভ করতে পারি না। এবং আমাদের কিছু হয়তো তথ্য আমরা শিখি, কিছু দক্ষতা আমরা শিখি, কিছু যোগ্যতা আমাদের মধ্যে তৈরি হয়, সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু একটি সার্বিক মানে সার্বিক ভাবে আমরা কতটা শিক্ষিত হয়ে উঠতে পারি বা আমাদের সার্বিক মূল্যায়ন ছাত্রছাত্রীদের কতটা করে উঠতে পারি এই ধরনের অনলাইন এডুকেশনের মাধ্যমে, সেটা কিন্তু বলা খুব ডিফিকাল্ট, খুব শক্ত ব্যাপার, খুব একটি কঠিন কাজ। তবে আজকের দিনে আমাদের এই ধরনের ভার্চুয়াল এডুকেশনের উপর নির্ভর করতেই হয়, কারণ সবসময় আমাদের সেই প্রথাগত শিক্ষার মধ্যে শিক্ষিত হবার সুযোগ ছাত্রছাত্রীরা পায় না। নানা রকম অসুবিধা থাকতে পারে, সামাজিক ব্যক্তিগত নানা রকম অসুবিধার মধ্যে তারা কিন্তু সেটা তার মধ্যে থেকে তৈরি হতে পারে না। আচ্ছা, এরপরে যে বিষয়টি আমি একটু আলোকপাত করতে চাই সেটা হচ্ছে শিক্ষা পদ্ধতি, শিক্ষা মাধ্যম এবং শিক্ষা বিষয়। এই তিনটি কিন্তু ভীষণভাবে একে অপরের পরিপূরক। শিক্ষা যখনই আমি শুরু করছি, শিক্ষা বিষয় দিয়ে শুরু করছি, খুব স্বাভাবিক, শিক্ষা বিষয় দিয়ে শুরু করছি। বিষয়টিকে আমাকে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরার জন্য আমার কিছু নির্দিষ্ট পদ্ধতি থাকতে হবে এবং কিছু মাধ্যম থাকতে হবে। পদ্ধতি হচ্ছে শিক্ষা পদ্ধতি, যেগুলোকে আমরা ইংরেজিতে বলে থাকি মেথড। আর মাধ্যম হচ্ছে মিডিয়া। মিডিয়া কি হতে পারে? মিডিয়া আমাদের হচ্ছে যে সেই পদ্ধতিটাকে আরো সুন্দর করে তুলতে পারে, আরো উজ্জীবিত করে তুলতে পারে। যেমন আমরা যেটাকে বলি শিক্ষা সহায়ক উপকরণ, নানা রকমের কার্যকলাপ। সুতরাং বিভিন্ন মাধ্যমের সাহায্যে আমরা কিন্তু পদ্ধতিকে আমরা অনেকটা উন্নত করে তুলতে পারি। এবং আজকের দিনে আমরা দেখছি এই মানে আধুনিক সমাজে বিশ্বের যে কোনো জায়গার শিক্ষা ব্যবস্থার কথা যদি আমরা পড়ি, আমরা দেখব যে সেখানে শিক্ষা মাধ্যমে একটা মিডিয়া ইন এডুকেশন যেটা আমরা বলে থাকি, সেটার একটা বিরাট ভূমিকা আছে। সেটাকে বাদ দিয়ে কিন্তু শিক্ষা ব্যবস্থা হয় না। এবং শিক্ষা ব্যবস্থাটাকে অনেক উন্নত করার জন্য এই মাধ্যমের দরকার হয়। আমরা আগে বলতাম চক অ্যান্ড টক। চক অ্যান্ড টক মানে কি? মানে হচ্ছে যে আমরা শিক্ষক বা শিক্ষিকা তিনি আসেন, তিনি ক্লাসের বিষয়বস্তুটিকে তুলে ধরেন এবং তিনি পড়ান, এবং যেগুলো আলোচ্য বিষয় সেগুলো তিনি বোর্ডে লিখে দেন। এটা খুব কমন কথা, এখন একটা কলোকাল কথা হিসেবে চলে আসছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশই আমরা এই চক অ্যান্ড টক পদ্ধতি থেকে অনেকটা সরে যাচ্ছি। আমরা শিক্ষা পরিবেশ, শিক্ষা পদ্ধতি, শিক্ষার পাঠ্যক্রম, পাঠ্য বিষয় সবকিছুর মধ্যেই একটা ইনোভেটিভ লুক, মানে যেটা হচ্ছে অভিনব পদ্ধতি তৈরি করবার চেষ্টা করছি, যাতে ছাত্রছাত্রীদের কাছে সেটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে, খুব সহজেই তারা শিক্ষা লাভ করতে পারে এবং তাদের মধ্যে শিক্ষা সম্বন্ধে কোনো অনীহা তৈরি না হয়। তাদের শিক্ষা লাভ করার জন্য তাদের একটা ভীষণ ইচ্ছা তাদের মধ্যে তৈরি হয়। আচ্ছা, এরপরে যেটা আমি ছোট করে বলবো সেটা হচ্ছে লার্নিং এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে শিক্ষার মাধ্যমে আমরা কি ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করে থাকি। আমাদের বলা হচ্ছে যে লার্নিং এক্সপিরিয়েন্স আমরা বিভিন্ন ধরনের হতে পারি। প্রথমত যেটা হচ্ছে যে আমরা
যখন একটি শ্রেণীকক্ষের মধ্যে শিক্ষা লাভ করছি বা শিক্ষা দিচ্ছি ছাত্রছাত্রীদের, তখন কি হচ্ছে যে তাদের মধ্যে একটা মানে তারা কিছু অভিজ্ঞতার সঞ্চার করছে। কিরকম ধরনের অভিজ্ঞতা? যে আমার টিচার বা আমার শিক্ষক বা শিক্ষিকা যে ধরনের তথ্য আমার দিকে তুলে ধরছেন, আমাদের সামনে তুলে ধরছেন, সেই তথ্যগুলি থেকে আমার মধ্যে একটা চিন্তা ভাবনা তৈরি হচ্ছে, আমার মধ্যে একটা চেতনা তৈরি হচ্ছে। এটাই আমার লার্নিং এক্সপিরিয়েন্স, এটাই আমার শিক্ষার অভিজ্ঞতা। এবং আমি তার কাছ থেকে অনেক নতুন কিছু শিখছি, তার কাছে প্রশ্ন করে শিখছি, তার কথাগুলো শুনে শিখছি, এবং আমার সঙ্গে আরো যারা আছেন ক্লাসে, আমার সহপাঠী, তাদেরও নানা রকম প্রশ্নোত্তরের মাধ্যমে বা তাদেরও নানা রকম জিজ্ঞাসার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। আচ্ছা, এই লার্নিং এক্সপিরিয়েন্সটা নানা রকমের হতে পারে। সেটা হচ্ছে যে কোনো আমরা লার্নিং এক্সপিরিয়েন্সের মধ্যে আমরা দেখছি যে লার্নিং এক্সপিরিয়েন্সটা সেটা কিছু মানে বেসিক যেগুলো প্রধান কিছু লার্নিং এক্সপিরিয়েন্স থাকে। তার মধ্যে প্রধান লার্নিং এক্সপিরিয়েন্স যদি আমি বলি, এবং আমি এটাও বলবো যে এই লার্নিং এক্সপিরিয়েন্সের কিছু প্রকৃতি থাকে, নেচার থাকে, কিছু ধরন থাকে, যেগুলো ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু অনেক সময় মানে পরিবর্তন হতে পারে। একটা ক্লাসে দেখা যায় যে হয়তো 50 জন ছাত্রছাত্রী আছে বা 25 জন ছাত্রছাত্রী আছে, বিভিন্ন ছাত্রছাত্রীর লার্নিং এক্সপিরিয়েন্স কিন্তু মানে শিক্ষাগত অভিজ্ঞতা কিন্তু বিভিন্ন রকম হতে পারে। কেন এটা হয়? কেন? এই জন্যই হয় যে মানসিক গঠন প্রত্যেকের আলাদা। আমি যেভাবে শিক্ষাটাকে গ্রহণ করছি, তথ্যটাকে গ্রহণ করছি, আমার পাশে যে বন্ধু বসে আছে, আমার যে সহপাঠী বসে আছে, সে হয়তো সেইভাবে সেটাকে গ্রহণ করতে পারছে না, তার অন্য ধরন, অন্যভাবে সে গ্রহণ করছে। সুতরাং লার্নিং এক্সপিরিয়েন্স কিন্তু প্রত্যেকের মধ্যে তফাৎ হতে পারে, কিন্তু তা হলেও এই তফাতের মধ্যেও কিন্তু কিছু কমন লার্নিং এক্সপিরিয়েন্স থাকে, কিছু প্রধান লার্নিং এক্সপিরিয়েন্স থাকে। সেটা কি রকম হতে পারে? সেটা হচ্ছে যে আমাদের এই যে শিক্ষা আমরা দিচ্ছি তার মধ্যে কিছু মানে বেসিক কিছু প্রধান তথ্য যে আমরা তুলে ধরছি, সেটা কিন্তু কখনোই পরিবর্তন হয় না। আমি যে তথ্যটা আমার শিক্ষকের কাছ থেকে পেলাম, সেই তথ্যটাই আর একজন পেল। তাহলে তফাৎটা কোথায় হচ্ছে? আমার মতামতের আমি কিভাবে তথ্যটাকে দেখছি, আরেকজন কিভাবে তথ্যটাকে দেখছে। এই যে চিন্তা ভাবনা, আমার আঙ্গিকের, মানসিক আঙ্গিকের তফাৎ হতে পারে, আমাদের চিন্তা ভাবনার তফাৎ হতে পারে, কিন্তু আমাদের এরকম কখনোই হবে না যে আমরা একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাব। কিছু কমন এক্সপিরিয়েন্স, কিছু ধরনের শিক্ষার অভিজ্ঞতা আমাদের সবার জন্যই এক হবে, কেননা আমরা এক শ্রেণীতেই পড়ছি, এক শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকেই শিক্ষা গ্রহণ করছি। হ্যাঁ, এবং এটাও ঠিক যে আমিও যে কথা শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে শুনছি, আমার পাশে যে সহপাঠী বসে আছে সেও সেই কথাই শুনছে। সুতরাং সেই আমি যেটা তার কাছ থেকে নিতে পারছি, গ্রহণ করতে পারছি, সেটার মধ্যে কিন্তু তফাৎ হয় না। তফাৎটা হয় যে আমার চিন্তা ভাবনার মাধ্যমে, পার্থক্যটা হয় আমার চিন্তা ভাবনা। আমি আমার চিন্তা ভাবনা দিয়ে সেই পাঠ্য বিষয়টিকে ভাবছি, আমার সহপাঠী তার চিন্তা ভাবনা দিয়ে সেই পাঠ্য বিষয়টিকে ভাবছে। এইখানেই কিন্তু আমাদের কিছু কিছু পার্থক্য হতে পারে, এবং এই পার্থক্য হওয়াটা অত্যন্ত বাঞ্ছনীয়। সবাই একভাবে চিন্তা করতে পারে না, পারাটা সম্ভব নয়, পারাটা উচিত নয়, আর এটা পৃথিবীতে কখনোই সম্ভব নয়। মানুষের মানসিক গঠন একটি মানুষের সঙ্গে একটি মানুষের সম্পূর্ণ ভিন্ন। সুতরাং আমরা যখন শিক্ষা গ্রহণ করছি বা শিক্ষা দিচ্ছি, আমাদের কিন্তু এই কথাটা খুব বেশি করে মনে রাখতে হবে। এবং এই ধরনের লার্নিং এক্সপিরিয়েন্স মানে শিক্ষার অভিজ্ঞতা কিরকম হতে পারে, ছেলে মেয়েদের কাছে সেটা কতটা প্রয়োজনীয় হতে পারে, সেইটা ভাবার জন্য শিক্ষক বা শিক্ষিকাকে সবসময় মনে রাখতে হবে, যেটা আমি আজকে ক্লাসের আরম্ভতেই বলেছিলাম, যে লার্নিং অবজেক্টিভ, শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য। আমি যেটা বলছি, আমি যেটা পড়াচ্ছি, আমি যেটা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরছি, সেটা
তখনই যথার্থ হবে, তখনই সাফল্য পাবে যদি আমার শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্যগুলি আমি লাভ করতে পারি, লক্ষ্যে পৌঁছতে পারি। সুতরাং এই যে শিক্ষার পরিবেশ, লার্নিং এক্সপিরিয়েন্স বা শিক্ষার পরিবেশ ঠিক বলবো না, শিক্ষার অভিজ্ঞতার সঙ্গে কিন্তু আমার লক্ষ্যের একটা বিশাল সম্পর্ক রয়েছে। এবং আলটিমেটলি যেটা আছে সেটা হচ্ছে মূল্যায়ন, যে আমার এই যে লার্নিং এক্সপিরিয়েন্সের কথা আমি বললাম, সেটাকে আমাকে পরীক্ষা করে দেখতে হবে। টিচার হিসেবে, শিক্ষক হিসেবে বা শিক্ষিকা হিসেবে আমাকে পরীক্ষা করে দেখতে হবে যে এই আমার ছাত্রছাত্রীরা যে ধরনের মানে শিক্ষণীয় অভিজ্ঞতা লাভ করলো সেটা কতখানি যুক্তিযুক্ত, কতখানি গ্রহণযোগ্য, কতখানি প্রাসঙ্গিক। তার মধ্যে কিছু অদ্ভুত চিন্তাধারার মানে তৈরি হয়নি তো, সে ঠিকভাবে জিনিসটাকে বুঝতে পেরেছে তো, তার মধ্যে একটা কনস্ট্রাকটিভ আইডিয়া, যেটা আমরা বলে থাকি, কনস্ট্রাকটিভ আইডিয়া তৈরি হচ্ছে না। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের দেখতে হবে যে এই লার্নিং এক্সপিরিয়েন্স, এই যে শিক্ষাগত অভিজ্ঞতা, এটার মধ্যে যেন বৈচিত্র্য থাকে, এক ধরনের চিন্তা ভাবনা যেন তাদের মধ্যে তৈরি না হয়, এবং সেই শিক্ষার অভিজ্ঞতাটা তাদের জন্য যেন অত্যন্ত যথোপযুক্ত হয়। সে যে বয়সে দাঁড়িয়ে আছে, তার মানসিক গঠন যেরকম, সেই অনুযায়ী তার যেন এই ধরনের লার্নিং এক্সপিরিয়েন্স হয়, তাকে যেন তার জন্য সেটা যেন উপযুক্ত হয়, সেটা তার থেকে বেশিও হবে না, তার থেকে কম হবে না। এছাড়া হতে পারে, এটা হচ্ছে কিউমুলেটিভ কথাটার মানে হচ্ছে ক্রমসঞ্চিত, যে এই যে লার্নিং এক্সপিরিয়েন্সটা বা এই যে শিক্ষার অভিজ্ঞতাটা, এটা ক্রমশ কিন্তু বাড়ে, এটা ক্রমশ উন্নত হয়, কিন্তু এটা কিন্তু ক্রমসঞ্চিত ভাবে উন্নত হয়। তার মানে হচ্ছে ক্রমশ বেড়ে যায়, ক্রমশ সেটার উন্নতি হয়, একদিনে যেন সেটা হতে পারে না। এবং আমরা যদি মনে করি যে একদিনে আমি সমস্ত জেনে ফেলেছি, সমস্ত শিখে ফেলেছি স্বল্প পরিসরে, কিন্তু সেটা কিন্তু আমার প্রকৃত শিক্ষা নয়। তার মধ্যে একটা গতি থাকবে, তার মধ্যে একটা নিয়মানুবর্তিতা থাকবে, তার মধ্যে একটা পরিবেশ থাকবে, এবং ঠিক সময় যেন আমার ঠিক ধরনের শিক্ষার অভিজ্ঞতা সঞ্চার হয়। আমি আজকে যেটা শিখলাম, আমার মধ্যে যে ধরনের শিক্ষার অভিজ্ঞতা সঞ্চার হলো, আমি 5 দিন পরে যখন আবার কিছু শিখবো, তখন আমার কাছে নতুনত্ব, তার মধ্যে একটা নতুনত্ব থাকবে, এবং আগে যেটা শিখে এসেছি তারও একটা প্রভাব থাকবে। সুতরাং এটা একটা ক্রমবর্ধমান পদ্ধতি, কন্টিনিউয়াস, এটা কখনো থেমে থাকে না, এটা কখনো শেষ হয়ে যায় না, এবং এটার মধ্যে কোনো ফুল স্টপ থাকে না, যে এটা আমি শিখেছি, এটা এখানেই শেষ, তারপরে আমি কিছু নতুন শুরু করবো, তা নয়, এটা চলতেই থাকে, কন্টিনিউইটিতে থাকা খুব প্রয়োজন আছে। এবং এই ধরনের লার্নিং এক্সপিরিয়েন্স একাধিক হওয়া উচিত, মাল্টিপল যাকে আমরা বলি, একাধিক হওয়া উচিত। যে একাধিক কেন, যে একই, আমি সেটাই বলছিলাম যে এক ধরনের শিক্ষার অভিজ্ঞতা কিন্তু কখনোই মানুষের জন্য বা ছাত্রছাত্রীদের জন্য উপযুক্ত নয়। তার মধ্যে নতুনত্ব থাকবে, তার মধ্যে একটা অভিনব কিছু ধ্যান ধারণা থাকবে, তার মধ্যে একটা নতুন চিন্তা ভাবনা থাকবে, নতুন আবিষ্কারের চেষ্টা থাকবে, নিউ আইডিয়াস, নিউ ইনভেনশনস, নিউ ডিসকভারিজ, এগুলো থাকবে। এবং তার মধ্যে একটা ভ্যালিডিটি থাকবে। ভ্যালিডিটি মানে হচ্ছে তার মধ্যে একটা, সেটা যেন যথার্থ হয়, তার যেন একটা যথেষ্ট মূল্য থাকে, মূল্যবান, সেটা যথার্থ ভ্যালিড, যেটা মানে যেটা গ্রহণযোগ্য, সেটা কিন্তু থাকবে, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়া আমরা দেখব যে এই ধরনের লার্নিং এক্সপিরিয়েন্সের মধ্যে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির কথা বলতে পারি, কার্যকলাপের কথা বলতে পারি, সেটাও আমাদের লার্নিং এক্সপিরিয়েন্স হয়। আমাদের চিন্তা ভাবনাকে উন্নত করে, এটা কিন্তু খুব বড় কথা। চিন্তা ভাবনাকে উন্নত করার যে উন্নত করাটা এক ধরনের বিশেষ ধরনের শিক্ষার অভিজ্ঞতা, যেটাকে আমরা কোনোভাবেই মানে কি বলবো, ইগনোর করতে পারি না।
যেটাকে আমরা সবসময় আমাদের গ্রহণ করতে হবে, আমাদের ভাবতে হবে, এটাকে নিয়ে আমাদের ভাবতে হবে যে কি করে আমাদের চিন্তা ভাবনা তৈরি হতে পারে, ছাত্রছাত্রীদের মধ্যে কি করে উন্নত মানের চিন্তা ভাবনা তৈরি করতে হবে, আমরা এটাকে বর্জন করতে পারি না। আচ্ছা, এবং প্রবলেম সলভিং, না এই যে লার্নিং এক্সপিরিয়েন্সটা, শিক্ষার যে অভিজ্ঞতা ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি হয়, সেই শিক্ষার অভিজ্ঞতাটা প্রবলেম সলভিং মানে নানা রকম সমস্যাকে মোকাবিলা করার মতন একটা চিন্তা ভাবনা তাদের যেন তৈরি হয়, সেটা যেন খুব গতানুগতিক পুঁথিগত ভিত্তিক শিক্ষা ব্যবস্থা না হয়, তাহলে কিন্তু কখনোই সেই শিক্ষা, সেই অভিজ্ঞতাটা যথার্থ নয়। এবং এটা মাথায় রাখতে হবে যে এই ধরনের মানে শিক্ষার অভিজ্ঞতার মধ্যে একটা মেলবন্ধন থাকা দরকার। আমি যেটা বললাম, কন্টিনিউইটি থাকা দরকার, এটা যেন ক্রমশ চলতে থাকে, ক্রমশ উন্নত হতে পারে, এবং এটার মধ্যে একটা ইন্টিগ্রেশন মানে হচ্ছে সংহতি থাকা দরকার, যে আমি যেটা শিখছি তার সঙ্গে পরের যেটা আমি শিখবো বা আগে যেটা শিখেছি সবকিছুর মধ্যেই একটা সুন্দর মেলবন্ধন তৈরি করতে হবে। এমন কোনো জায়গা হতে পারে না যে এখানে এটা শেষ, আবার আমি নতুন করে শুরু করলাম। এটা একটা ক্রমশ চলমান, আমরা যেটা বলে থাকি কন্টিনিউইটি, ক্রমশ চলমান একটা পদ্ধতি, যেখান থেকে আমরা কিন্তু কোনোভাবেই ছাত্রছাত্রীদের আলাদা করতে পারি না, নিজেরাও সেখান থেকে আমরা পিছিয়ে আসতে পারি না। আচ্ছা, এর প্রসঙ্গে আমার বলার দরকার আছে যে এই ধরনের লার্নিং এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে কিছু ধরনের মানে লার্নিং এক্সপিরিয়েন্সকে মাথায় রেখে শিক্ষার মানে অভিজ্ঞতাকে মাথায় রেখে আমরা কিছু কথা আমরা এখানে ভাবতে পারি, যে কি ধরনের কি করলে ছাত্রছাত্রীদের মধ্যে কি ধরনের জ্ঞানের সঞ্চার করলে তাদের মধ্যে এই ধরনের শিক্ষার অভিজ্ঞতা আরো এগিয়ে যেতে পারে। একটা যেটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, সর্বক্ষেত্রে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লার্নার সেন্টার্ড লার্নিং, যেটা হচ্ছে শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীর উপযুক্ত শিক্ষা, সেটা কিন্তু আমাদের শিক্ষার অভিজ্ঞতাটাকে তৈরি করতে সাহায্য করবে। আচ্ছা, নেক্সট আমরা হতে পারে যেটা হচ্ছে এমন ধরনের অভিজ্ঞতা যেটা আমার নিজেকে মূল্যায়ন করতে সাহায্য করে, সেলফ অ্যাসেসমেন্ট, যেটা আমরা ইংরেজিতে বলে থাকি সেলফ অ্যাসেসমেন্ট, নিজেকে মূল্যায়ন করতে সাহায্য করে। আমি যদি নিজেকে আমার মূল্যায়ন করতে পারি, আমি কতটা জানি, কতটা জানি না, আমার কি শেখা উচিত, কি শেখা উচিত না, আমার কতটা এগোতে হবে, কতটা পিছোতে হবে, আমার নিজের যদি একটা সেলফ অ্যাসেসমেন্ট থাকে যে আমার কতটা ক্ষমতা আছে এবং কোথায় আমি দুর্বল, কোথায় আমি সবল, এইগুলো যদি আমি নিজেকে আমার সেলফ অ্যাসেসমেন্ট করতে কিন্তু আমার শিক্ষার অভিজ্ঞতা নানাভাবে সাহায্য করে। আচ্ছা, এছাড়া আমরা দেখতে পারি যে এই ধরনের লার্নিং এক্সপিরিয়েন্স, যেটাকে আমরা বলছি শিক্ষার অভিজ্ঞতা, দেখা যায় যে অনেক সময় গ্রুপ লার্নিং এ সাহায্য করে, যে দলবদ্ধভাবে শিক্ষা, এটা তো হয় ক্লাসের মধ্যে, এটা শ্রেণীকক্ষে যে দলবদ্ধভাবে ছেলেমেয়েরা শিক্ষা লাভ করছে, সেখানে যিনি শিক্ষক বা শিক্ষিকা তিনি সবাইকে শিক্ষা দিচ্ছেন, কিন্তু কিছু গ্রুপ লার্নিং তৈরি হচ্ছে। কিরকম গ্রুপ লার্নিং বলতে, তারা যেটা তারা শিখছে তারা নিজেদের মধ্যে একে অপরের কাছে আদান প্রদানে রাখছে, তারা একে অপরকে দিচ্ছে এবং নিচ্ছে, এবং তাদের এই যৌথ প্রচেষ্টায় তারা হয়তো নতুন ধরনের কিছু ধ্যান ধারণা তৈরিও করছে, নতুন কিছু তথ্য তারা আবিষ্কার করছে। গ্রুপ লার্নিং অনেক সময় হতে পারে আমাদের শিক্ষার অভিজ্ঞতার মাধ্যমে, এবং এই ধরনের গ্রুপ লার্নিং আমাদের মানে প্রত্যেক ছাত্রছাত্রীকে নিজেদের মতন করে এগিয়ে যেতে পারে, ব্যক্তিগতভাবে এগিয়ে যেতে সাহায্য করবে, সমাজে থেকে এগিয়ে যেতে সাহায্য করবে, সংঘবদ্ধভাবে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি নিজের জন্য ভাবছি, নিজেকে তৈরি করছি, এবং মানে তার সঙ্গে আমি অন্যদের জন্য ভাবছি, অন্যদের সঙ্গে শিক্ষা লাভ করছি,
অন্যদের মতন করে শিক্ষা লাভ করছি, ফর মি অ্যান্ড ফর আদার্স, ফর মি অ্যান্ড উইথ আদার্স, যেভাবে আমি বলতে চাই সেখানে সেটা কিন্তু আমাদের ভাবতে হবে। এবং এই ধরনের শিক্ষা অভিজ্ঞতা আমাদের একটি মানে সুন্দর পরিবেশ, সার্বিক সুন্দর পরিবেশ গড়ে তুলতে সাহায্য করে, আমাদের মধ্যে নতুন চিন্তা ভাবনা এনে দেয়, আমাদের মধ্যে শিক্ষা গ্রহণের ইচ্ছেটা, আকর্ষণটা অনেক বাড়িয়ে দেয়, আমাদের মধ্যে শিক্ষা গ্রহণের ইচ্ছেটা অনেক বাড়িয়ে দেয়। আমরা খুব সহজ কথায় বলি না, যে যখন আমরা সবাই, হয়তো এটা আমাদের সবার জন্যই প্রযোজ্য, যখন আমরা প্রথম দিন স্কুলে যাই, যখন আমরা খুব ছোট থাকি, তখন দেখা যায় যে যে বাচ্চাটি প্রথম দিন স্কুলে গেল, বা আমরা সবাই এখানে আমরা প্রত্যেকেই তাই, তখন সেই দিন আমরা খুব কেঁদে ফেলি। আমরা যখন বাবা মা আমাদের ছেড়ে চলে যান ক্লাসে, আমাদের স্কুলে ছেড়ে দিয়ে, হয়তো বাইরে তারা আমাদের জন্য অপেক্ষা করেন বা কিছু, কিন্তু সেই দিন আমরা খুব কেঁদে ফেলি। আবার যেদিন আমরা স্কুল ছেড়ে চলে আসি, সেই বন্ধুদের সঙ্গে, বন্ধুদের থেকে চলে যাবার মানে বন্ধুদের ছেড়ে যাবার দুঃখে আমরা আবার কেঁদে ফেলি। সুতরাং আমাদের এই প্রথম দিনের অভিজ্ঞতা এবং শেষ দিনের অভিজ্ঞতার মধ্যে একটা ভীষণ সুন্দর মেলবন্ধন আমরা তৈরি করি। কারণ আমি যখন প্রথম স্কুলে একটি শিশু আসে, তখন তার মধ্যে তার কোনো মানসিক গঠন থাকে না, সে ক্রমশই নিজেকে তৈরি করে, এবং সে যখন অনেকটাই তৈরি হয়ে যায়, যখন সে স্কুল ছেড়ে চলে যায়, তখন তার মধ্যে এমন সুন্দর একটি মানসিক গঠন তৈরি হয় যে তখন সে শুধু নিজের জন্য ভাবে না, সে তার সহপাঠীদের জন্য ভাবে, সহপাঠীদের জন্য তার দুঃখ হয়, সে তাদের ছেড়ে যেতে তার কষ্ট হয়। আমাদের প্রত্যেকেরই হয়েছে, আমাদের প্রত্যেকের জীবনে এই একটি দিন আমাদের প্রত্যেকের জীবনেই এসেছে। আচ্ছা, সুতরাং এই লার্নিং এক্সপিরিয়েন্স আমাদের মানে বিদ্যালয় থেকে হতে পারে, শিক্ষালয় থেকে হতে পারে, লার্নিং এক্সপিরিয়েন্স হতে পারে আমাদের সমাজ থেকে, যে সমাজে আমরা বাস করি, যে কমিউনিটিতে আমরা বাস করি, যাদের সঙ্গে আমরা বাস করি, যে অন্যান্য যে পরিবেশে বাস করি, যে এনভায়রনমেন্ট, যে সারাউন্ডিংসে আমি বাস করি, সেখান থেকেও আমার লার্নিং এক্সপিরিয়েন্স হতে পারে। সুতরাং এই লার্নিং এক্সপিরিয়েন্সটা সবসময় যে খুব থিওরিটিক্যাল হবে তা কিন্তু নয়, প্রথাগত পুঁথিগত হবে তা নয়, সেটা কার্যকর ভিত্তিক হবে, তার মধ্যে একটা সুন্দর কার্যকারিতা থাকবে, কার্যকারিতা থাকলেই কিন্তু সেই লার্নিং এক্সপিরিয়েন্সটাকে আমি গ্রহণ করতে পারবো। এবং আমার সার্বিক উন্নতির জন্য এই ধরনের লার্নিং এক্সপিরিয়েন্সই ভীষণভাবে দরকার, ভীষণভাবে দরকার। তা না হলে কি হচ্ছে, যে আমি প্রকৃত মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে পারবো না। এবং আমাদের অ্যাজ টিচার্স, শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আমাদের মধ্যে এইটাই তুলে ধরার দরকার আছে, যে আমার পদ্ধতি, আমার মাধ্যম, আমার চিন্তা ভাবনা, আমার ব্যক্তিত্ব, সবকিছুই ছেলে মেয়েদের মধ্যে এমন সুন্দর একটা মানে এমন সুন্দরভাবে জেগে উঠবে, আমার ইনফ্লুয়েন্স, আমার প্রভাব তাদের মধ্যে এমন সুন্দরভাবে জেগে উঠবে, যাতে তারা আমার সাহায্যে নিজেকে সমাজের জন্য, দেশের এবং দশের জন্য তৈরি করতে পারে, নিজের জন্য পারে, অপরের জন্য পারে, তার নিজের জন্য পারে, তার পরিবারের জন্য পারে, তার সমাজের জন্য পারে, সে যেখানে বাস করবে জীবনে সেখানে পারে। সুতরাং এইটাকে আমাদের কিন্তু সব সময় মাথায় রাখতে হবে। এইটাকে বাদ দিলে কিন্তু, এই সার্বিক উন্নয়নটাকে বাদ দিলে, মানে বলা হচ্ছে তো যে শিক্ষক বা শিক্ষিকা হচ্ছেন মানুষ করার কারিগর, ম্যান মেকিং প্রজেক্ট। আমাদের মধ্যে আমাদের একটা ম্যান মেকিং প্রজেক্ট আছে, আমরা মানুষ করার কারিগর হিসেবে শিক্ষক শিক্ষিকারা পরিচিত, সমাজে পরিচিত। এটা কিন্তু অন্য কোনো পেশাগত ব্যাপারে আমরা কিন্তু এইভাবে বলি না, আমরা কিন্তু শুধু এই পেশার ক্ষেত্রেই বলে থাকি যে শিক্ষক শিক্ষিকারা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। সুতরাং সে মানুষকে যদি আমরা সুন্দরভাবে তৈরি করতে পারি, আমাদের 1897 সালে যখন রামকৃষ্ণ মঠ তৈরি হয়, তখন মিশন হয়নি, তখন বলা হয়েছিল ইটস আ ম্যান মেকিং অর্গানাইজেশন, মানুষ গড়ার প্রতিষ্ঠান তৈরি হলো।
সুতরাং এটা যেটা স্বামী বিবেকানন্দ প্রথম তৈরি করেছিলেন, ম্যান মেকিং এডুকেশন, ম্যান মেকিং পলিসি, ম্যান মেকিং সোসাইটি, এটা তিনি বলতে চেয়েছিলেন যে সামগ্রিক শিক্ষা ব্যবস্থাটা এমনই হবে যেটা আমরা দেশের জন্য প্রকৃত মানুষ তৈরি করব, যারা জীবন যুদ্ধে এগিয়ে যাবে, জীবন যুদ্ধে জয়ী হবে, এবং তারা নিজের জন্য এবং পরের জন্য, অপরের জন্য তারা নানা রকম ভাবে নিজেকে তৈরি করতে পারবে। তারা প্রমাণ করে দেবে যে তাদের শিক্ষাটা যথোপযুক্ত সার্থক শিক্ষা তারা লাভ করেছে, তারা যা শিখে এসেছে সেটা জীবনের ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক, সমাজের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক, এবং এটা যেন তাদের অন্যকে গড়ে তোলার ক্ষেত্রেও সাহায্য করে। কারণ যারা আজকে ছাত্র, কাল তো তারা শিক্ষক হতেই পারে। কোনো না কোনো ভাবে প্রত্যেক মানুষই কিন্তু শিক্ষক। আমরা পেশাগতভাবে হয়তো সবসময় শিক্ষক মানে শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করি না, আমরা হয়তো অন্য কোনো পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করি, কিন্তু জীবনের কোনো না কোনো ক্ষেত্রে আমি শিক্ষক। আমি যদি অভিভাবক হই, আমি একজন শিক্ষক। আমি একজন পরিবারের একজন সদস্য হিসেবে আমি অনেক সময় শিক্ষক হতে পারি। সুতরাং শিক্ষকতা মানে তার মধ্যে যে সবসময় একটা ফর্মালিটি থাকবে, একটা ফর্মাল সিস্টেমের মধ্যে থাকবে, তা কিন্তু নয়। জীবনের যে কোনো ক্ষেত্রে আমি নিজেকে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে চিহ্নিত করতে পারি, যদি আমার মধ্যে সেই ধরনের চিন্তা ভাবনা থাকে, সেই ধরনের কোয়ালিটি থাকে। আমি বাড়িতে আমার সন্তানদের জন্য শিক্ষক বা শিক্ষিকা হতে পারি, আমার যেখানে আমি বাস করি সেই পরিবেশের অন্যান্য মানুষদের জন্য আমি শিক্ষক বা শিক্ষিকা হতে পারি। আমি বৃহত্তর অর্থে আরো যখন জীবনে এগিয়ে যাব, কোনো না কোনো জায়গায় আমি শিক্ষক বা শিক্ষিকা হিসেবে নিজেকে প্রতিপন্ন করতে পারি। সুতরাং আমি মনে করি যে পেশাগতভাবে যদি আমি শিক্ষক বা শিক্ষিকা নাইও হই, তাহলেও প্রত্যেকটি মানুষ জীবনে কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো অবস্থাতে সে একজন শিক্ষক বা শিক্ষিকা। সেটা সম্বন্ধে তার হয়তো ততটা সচেতনতাটা আমাদের সবসময় থাকে না, আমাদের প্রশিক্ষণ থাকে না, আমাদের কার্যকারিতা থাকে না, কিন্তু আমরা যদি কোনোভাবে সেটার মধ্যে খুব গভীরভাবে ভেবে দেখি, তাহলে আমরা দেখব যে অবশ্যই আমরা জীবনের কোনো ক্ষেত্রে আমরা শিক্ষক বা শিক্ষিকা। এখান থেকে আমরা কিন্তু কোথাও বেরোতে পারবো না। এটা আমাদের জীবন, এটা একটা জীবনের মন্ত্র, এটা জীবনের গান, জীবন সঙ্গীত। এটাকে বাদ দিয়ে আমরা কখনো এগোতে পারবো না। জীবন এটাকে নিয়েই মনুষ্য জীবন এটাকে নিয়েই তৈরি হয়েছে, এটাকে বাদ দিলে কখনো মনুষ্য জীবন হয় না। আমি তো জঙ্গলে গিয়ে বাস করতে পারি না, আমি তো একজন পশু নই। সুতরাং আমি যে সমাজে বাস করি, সেই সমাজে আমি কোথাও না কোথাও শিক্ষক বা শিক্ষিকা। তার হয়তো আমার ভূমিকাটা অত্যন্ত কম হতে পারে, বা খুব স্বল্প পরিসরে বলা খুব মুশকিল, আমার ভূমিকাটা হয়তো খুব অল্প দিনের জন্য হতে পারে, কিন্তু তবুও আমি শিক্ষক বা শিক্ষিকা। এইটা বলেই আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। এই বিষয়ে আবার অন্য ক্লাসে আবার এই বিষয়ে আমরা আরো চিন্তা ভাবনা করে এগিয়ে যাব। নমস্কার।